আজকাল যখন ফিটনেস ইন্ডাস্ট্রি, নিউট্রিশন ইন্ডাস্ট্রি, হেলথ ইন্ডাস্ট্রি এগুলো চারদিকে রমরমিয়ে চলছে, তখন কিছু কিছু ডায়েটের কথা আমরা খুব শুনতে পাই। খুব ফ্যান্সি ডায়েট, এগুলোর নাম কেউ দিয়েছে কিটো ডায়েট, কেউ দিয়েছে জিএম ডায়েট। এবং যখন কেউ বলে যে আমি আজকাল খুব কিটো ডায়েট ফলো করছি বা জিএম ডায়েট ফলো করছি, সবাই ভাবে বাহ, খুব সফিস্টিকেটেড বোধহয়, খুব হাই ফাই কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে কোনো ডায়েট নিয়ে তারা এগুলো মেনটেন করছে। কিন্তু যদি হঠাৎ করে বলা হয় যে না, আমি ওসব কিছু করছি না, আমি শুধু একাদশী পালন করছি, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ইমেজটা আপনার চেনা পরিচিতর মধ্যে, সেটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। কেউ কেউ বলবে, আরে এই সমস্ত কি করছিস তুই, কি খুব প্রাচীনপন্থী নাকি? আরে এগুলো তো সব পিতৃতান্ত্রিক সমাজে এগুলো বিধবা নারীদের উপর পুরুষরা চাপিয়ে দেওয়ার জন্য করেছিল, যাতে নারীদেরকে বসে রাখা, যেরকম নানা রকম কোটস বা নানা রকমের থিওরি আপনার উপর চাপিয়ে দিয়ে চলে যাবে। কিন্তু এটা কি জানেন যে এই একাদশীর পেছনে একটা বিশাল বড় বিজ্ঞান আছে? এটা কোনো পিতৃতান্ত্রিক সমাজের ব্যাপার নয়। এটা যে কেউ পালন করতে পারে, এবং তার যে বেনিফিটস গুলো, ইমেন্স বেনিফিট, সেটা কোনো কিটো ডায়েট, কোনো জিএম ডায়েট আপনাকে দেবে না। এবং এই যে একাদশীর পেছনের যে সায়েন্সটা, তাকে বলা হয় অটোফাজি। সেই অটোফাজি প্রসেসটাকে আবিষ্কার করার পরে একজন জাপানিজ বিজ্ঞানী টোকিওর ইউনিভার্সিটির, তিনি নোবেল প্রাইজ পর্যন্ত পেয়ে গেছেন 2016-এ। কিন্তু দুঃখের ব্যাপার কি বলুন তো, আমাদের দেশের এই যে নলেজ গুলো, আমাদের দেশের মুনি ঋষিরা তাদের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে, তাদের সাধনার মধ্যে দিয়ে, তাদের জ্ঞান ও তৃষ্ণার মধ্যে দিয়ে যেগুলো আমাদের সমাজকে দিয়ে গেছে, তাতে ভারতের নাম কোনোদিন থাকবে না। কিন্তু অ্যাটলিস্ট ভারতবাসী হিসাবে আমাদেরকে জানা উচিত যে এই অটোফাজি আমাদের দেশে কয়েক থাউজেন্ড ইয়ার্স ধরে চলেছে, এবং তার বেনিফিট গুলো আমরা জানি বলে আজকেও এই প্রসেসটা, এই রিচুয়ালটা বর্তমান। সাউথ ইন্ডিয়াতে যদি যান বা আপনি যদি বৈষ্ণব সমাজে দেখেন, যে একাদশী প্রথাটা খুব মেটিকুলাসলি ফলো করা হয়। কেন করা হয়, আমি এবার একটু অটোফাজি ব্যাপারটা নিয়ে বলি। খুব বেশি আমি টেকনিক্যালি যাব না। অটোফাজি কথাটার মানে হচ্ছে, অটো মানে সেলফ, ফাজি মানে ইটিং। মানে আপনার শরীর যখন এমন একটা মেটাবলিক স্টেজে চলে যায় যেখানে ইট স্টার্ট সেলফ ইটিং, মানে নিজেকে নিজে খেতে শুরু করে। মানে শুনতে খুব স্কেয়ারি লাগলেও এটা যদি একটুখানি বোঝাই, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা হেল্পফুল প্রসেস। আমাদের এই শরীরে নানা রকম অপ্রয়োজনীয় প্রোটিন এবং বিভিন্ন কোষের বা সেলের ড্যামেজ পার্টগুলো রয়েছে, যেগুলো আমাদের দেহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো পারপাস নেই। আইদার তারা পুরনো, বা তারা ড্যামেজ, বা তাদের পারপাসটা চলে গেছে বলে তারা এখনো শরীরে রয়ে গেছে। কিন্তু আমরা, আমাদের সেরকম ভাবে কোনো প্রসেস জানা নেই যেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে ক্লিনজিং করে। এবার অটোফাজি প্রসেসটা হলো যে যখন আপনার শরীরে ফাস্টিং হবে, মানে আপনার শরীরে যখন খাবারের অভাব হবে, এনার্জির অভাব হবে, তখন শরীর কি করবে, যেগুলো হচ্ছে নিউ সেল বা অ্যাক্টিভ সেল, যা তারা কি করবে, এই ধরনের যে ড্যামেজ সেলগুলো আছে, সেই ড্যামেজ সেলগুলোকে খেতে শুরু করবে। যেমন ধরুন, আপনার বা যে কোনো একজন মানুষের যখন কোনো প্রাচুর্য থাকে, এভরিথিং ইন অ্যাবান্ডেন্স, তখন কি হবে যে আপনার জামা কাপড় বলুন, আসবাবপত্র বলুন, বা যা আপনি ডেইলি ইউজ করছেন, সেটা একটু পুরনো হয়ে গেল, বা কোথাও একটু দাগ ধরলো, বা কোথাও একটু ময়লা হলো, আপনি কি করবেন, সেটা আর ইউজ করবেন না, সেটাকে ফেলে দেবেন। কিন্তু যদি সেই মানুষটাই একটা স্কেয়ারসিটির মধ্যে পড়ে, হঠাৎ করে তার ইনকাম বন্ধ হয়ে গেল, বা কিছু একটা প্রবলেম হলো, তখন সে কি করবে, যে পুরনো জিনিসগুলোকেই একটুখানি সারিয়ে নেবেন, বা একটুখানি রং করিয়ে নেবেন, বা একটুখানি রিপেয়ার করিয়ে নিয়ে সেটাকে আবার নতুন ভাবে চালিয়ে নেবেন, বা নতুন ভাবে ইউজ করা শুরু করবেন। তার মানে কি, যেই জিনিসটা একসময় অ্যাবান্ডন্ট হয়েছিল, সেই জিনিসটাকে আবার রিসাইকেল করে তাকে একটা নতুন লাইফ দেওয়া হচ্ছে। তো অটোফাজি প্রসেসটাও সেটা, যে লাকিলি এখন আমাদের দেশে বা পৃথিবীতে ফুড এখন অ্যাবান্ডেন্স, তো আমাদের শরীর কি কন্টিনিউয়াসলি ফুড পেতে থাকে। তো সেটার একটা ভালো দিক হলো যে আমাদের পৃথিবীতে হাঙ্গার বা ক্ষুধা, এই ব্যাপারটা অনেকটা কমে এসছে। কিন্তু তার খারাপ দিকটা হলো, সমস্ত ভালো জিনিসেরই যেরকম একটা খারাপ দিক থাকে, তা খারাপ দিকটা হলো যে আমরা কারণে অকারণে প্রচুর জিনিসপত্র খাচ্ছি, যেগুলো দরকার নেই, সেগুলো আমাদের শরীরে চলে আসছে। তো আমাদের শরীরের যে সেলগুলো, সেগুলো ইন অ্যাবান্ডেন্স,
এবং যেই মোমেন্টে একটা সেল বা কিছু একটা ড্যামেজড হচ্ছে, সেটা আর কোনোভাবে রিপেয়ার হচ্ছে না বা সেটা রিসাইকেল হচ্ছে না। কিন্তু আপনি যদি হঠাৎ করে বডিকে একটা ফাস্টিং এ ফেলে দেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং, তখন কি হয়, বডি হঠাৎ করে বা সেলগুলো হঠাৎ করে খুব অ্যালার্ট হয়ে ওঠে এবং তখন তারা সার্ভাইভালের জন্য কি করে, যেগুলো ড্যামেজ সেলগুলোকে সেইগুলোকে খেয়ে ফেলে, সেইগুলোকে রিসাইকেল করে আবার নতুন সেলের জন্ম দেয়। প্রসেসটা কিরকম হয়, যেমন ধরুন একটা ড্যামেজ সেল বা ড্যামেজ পার্ট অফ দ্য সেল, প্রাইমারিলি প্রোটিন, সেটা যখন দিস লাইং অ্যারাউন্ড এবং আপনার শরীরের সেলগুলো তখন স্টারভিং, মানে ওদের এই মোমেন্টে কিছু এনার্জি বা কোনো ফুড চাই, তারা কি করে, এই অ্যাক্টিভ সেলগুলো ওই ড্যামেজ সেলগুলোকে চারদিক থেকে ঘিরে ধরে। তাদের যে অ্যাক্টিভ সেলের যে মেমব্রেন গুলো আছে সেগুলো ড্যামেজ সেলটাকে চারদিকে পুরো ঘিরে ধরে। ব্যাপারটা অনেকটা কিরকম করে হয় বলছি, যেমন ধরুন একজন গুন্ডা বা একটা টেরোরিস্টকে আইসোলেট করে পুলিশ বাহিনী চারদিক থেকে ঘিরে ধরলো, ঘিরে ধরে তারপর তাকে নিয়ে আসা হলো থানাতে বা বড়বাবুর সামনে। সেই বড়বাবু সেই গুন্ডাকে একদম পিটিয়ে সিধে করে দিল। তো এই প্রসেসটাও একই রকম, যে অ্যাক্টিভ সেলগুলো এই ড্যামেজ সেল যেগুলো প্রবলেম ক্রিয়েট করছে ওই গুন্ডাদের মতো, তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরলো, পুরো এনট্র্যাপ করে নিল। তারপর এই অ্যাক্টিভ সেলটা অ্যাটাচড হয়ে গেল লাইজোসোমের সঙ্গে। লাইজোসোম হচ্ছে এই বড়বাবু। লাইজোসোম নানা রকমের প্রোটোলাইটিক এনজাইম সিক্রেট করে। সেইটা কি করে, যে এই যে উইক সেলটা বা ড্যামেজ সেলটা বা ওল্ড সেলটা, সেটাকে ব্রেকডাউন করে তার থেকে যে এফেক্টিভ প্রোটিন জেনারেটেড হয়, তার থেকে নিউ সেলস তৈরি হয়। এই হলো মোদ্দা কথা। তো এই প্রসেসটা কখন হয়, এই প্রসেসটা নর্মাল ফেজে হবে না। আপনি যদি অ্যাপ্রক্সিমেটলি 12 to 24 আওয়ার্স এর মধ্যে যে যদি ফাস্টিং থাকে, সেই ফাস্টিং এর সময় এই অটোফাজি ফেজটা ট্রিগার্ড হয়। এক একজনের মেটাবলিজম এক এক রকম, সুতরাং বলা যায় না যে সবার ক্ষেত্রে এক্স্যাক্টলি কোন সময় এই অটোফাজি ব্যাপারটা ট্রিগার্ড হবে, কিন্তু অন এন অ্যাভারেজ আপনি বলতে পারেন যে 16 আওয়ার্স এর থেকে অটোফাজিটা ট্রিগার্ড হয় এবং 24 আওয়ার্স এর পরে অটোফাজিটা একটা অ্যাকিউট স্টেজে চলে যায়। এবার একাদশীর প্রসেসটা কি, ধরুন আপনি একাদশীর আগের রাতে বা বিকেল বেলার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া খুব হালকা ধরনের খাবার দাবার খেয়ে সারা রাত্রি আপনি বিশ্রাম নিলেন, পরের দিনটা শুধু জল ছাড়া কোনো কিচ্ছু খাবেন না। তার মানে অলমোস্ট লাইক হোল ডে আপনি ফাস্টিং করছেন। সেল তখন স্টার্ভিং হচ্ছে। সেই সারা দিনটা আপনি না খেয়ে আবার সেই রাতে ঘুমোতে চলে গেলেন, পরের দিন সকালে আপনি আবার ঘুম থেকে উঠে নর্মাল খাওয়া দাওয়ার রুটিনটা স্টার্ট করলেন। তার মানে আপনার 24 থেকে অলমোস্ট লাইক 30 আওয়ার্স মতো ফাস্টিং হচ্ছে। তার মানে আপনার শরীরটা একটা অ্যাকিউট অটোফাজি স্টেজে চলে যাচ্ছে। সেই সময় আপনার শুধু ফ্যাট বার্নিং হচ্ছে তাই নয়, আপনার শরীরটা ক্লিনজিং হচ্ছে। নর্মালি আমরা প্রত্যেক উইকেন্ডে বা মান্থলি একবার আমাদের ঘরটাকে পরিষ্কার করি, ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছড়িয়ে দিই, কিন্তু শরীরটাকে যে ক্লিনস করবার দরকার সেটা কিন্তু আমাদের দেশের মুনি ঋষিরা বুঝেছিলেন তাদের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে। এর জন্য আজকের যুগে এই যে ফিটনেস ইন্ডাস্ট্রি বলুন, নিউট্রিশন ইন্ডাস্ট্রি বলুন, সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি বলুন, মানে বিলিয়নস অফ ডলার ইনকাম করছে। আমাদের মুনি ঋষিরা কিন্তু করেননি। এবং এই এক একটা থিওরির পেছনে যে এক একজন এক একটা নাম স্ট্যাম্প করে দিয়ে যাচ্ছে, নোবেল প্রাইজ নিয়ে চলে যাচ্ছে, আমাদের দেশের মুনি ঋষিরাও সেটা করেননি, কিন্তু তাদের যে নলেজটা সেটা আমাদেরকে আজও বেনিফিট করছে। তারা বুঝেছিলেন যে আমাদের এই শরীরটাকে ক্লিনজিং করবার একটা দরকার রয়েছে। এই অটোফাজি আজকে বৈজ্ঞানিকভাবে প্রুভেন হয়েছে যে কোনো কিটো ডায়েট নয়, কোনো জিএম ডায়েট নয়, অন্য কোনো প্রসেস নয়, একমাত্র অটোফাজি শুধু আপনার ওয়েট লস নয়, এটা আপনার নানা রকমের ক্রনিক ডিজিজের থেকে হেল্প করবে, যার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে ওবেসিটি,
আর আরেকটা সবচেয়ে বড় বেনিফিট হলো ক্যান্সার। এই যে অটোফাজি স্টেজে কি হয়, শরীর যখন অ্যাকিউট স্টারভেশনে থাকে তখন যে ক্যান্সারাস সেলগুলো বা ড্যামেজ সেলগুলো, সেইগুলোর এমনিতেই গ্লুকোজ এর দরকার, মানে গ্লুকোজ স্টার্ভিংটা খুব বেশি হয়। তার কারণ হচ্ছে, আমি আবার টেকনিক্যাল জিনিসটা একটু অ্যাভয়েড করছি জাস্ট ফর আপনাদের কারোর যদি কিউরিয়াসিটি থাকে জানবার জন্য, যে ক্যান্সারাস সেল মানে এটা এক ধরনের এন্টায়ারলি ড্যামেজ সেল, যার মধ্যে ডিএনএ তে, যে আমাদের যে শরীরের যে ডিএনএ, তার মধ্যে আমাদের সমস্ত ধরনের সফটওয়্যারটা এমবেডেড রয়েছে। সেই যে কোডিংটা, সফটওয়্যারের যে কোডিংটা স্পেসিফিক কিছু সেলের মধ্যে যে ডিএনএটা আছে সেটা ঘেটে যায়, এবং তখনই সে একটা মিসবিহেভ করা বা তার ম্যাল ফাংশনিং করা শুরু হয়, এবং সেটা যত স্প্রেড করে আমাদের নর্মাল যে বায়োলজিক্যাল প্রসেস গুলো তাতে বিঘ্নিত হয়, এবং তার জন্য ক্যান্সারের জন্য নানা রকমের শরীরে প্রবলেম দেখা দেয়। তো এই ধরনের সেল যেইগুলোতে ডিএনএ এর যে কোডটা সেটা একটুখানি ঘেটে গেছে, সেই ধরনের সেলগুলোতে যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াটা প্রপারলি কাজ করে না। তার জন্য কি হয়, এরা একটা অ্যানএরোবিক স্টেজে চলে যায়, এবং এদের একটা খুব সুগার হাংরি ব্যাপার দেখা যায়। তো নর্মাল সেলের থেকে এই ক্যান্সারাস সেলগুলোর সুগার বা ফুডের দরকার বেশি পড়ে। যেই মোমেন্টে আপনি একটা অ্যাকিউট অটোফেজিতে চলে যাবেন, তখন এই ক্যান্সারাস সেলগুলোর সার্ভাইভ করবার চান্সটা আরো কমে যায়। অ্যাকচুয়ালি কি আমরা জানি যে কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে কি হয়, এই ক্যান্সারাস সেলগুলোকে কিল করে দেওয়া হয়। তো অটোফাজি হচ্ছে একটা প্রসেস যেটা হচ্ছে থ্রু হাঙ্গার, মানে না খাইয়ে এই ক্যান্সারাস সেলগুলোকে কিল করে দেওয়া। তো ক্যান্সারাস সেলগুলো যত কিলড হবে, তত আপনার শরীরে আবর্জনা সেইগুলো বেরিয়ে যাবে, এবং তাতে আপনার ক্যান্সারের চান্সটাও কমবে, বা ক্যান্সার যদি থাকে সেই ক্যান্সারের প্রকোপটাও কমে আসবে। তো এই অটোফাজিতে আমরা জানি যে নানা রকমের বেনিফিট, এবং তার উপরে আজকাল অনেক ধরনের স্টাডি হচ্ছে। এই অটোফাজি বা ইন্টারমিটেন্ট ফাস্টিংই হচ্ছে একাদশীর মেইন পারপাস। এর মধ্যে কোনো রকম পিতৃতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ বা ব্রাহ্মণিকাল সমাজের শোষণ, এই ধরনের কোনো ব্যাপার নেই। এর মধ্যে একটা পিওর সায়েন্স রয়েছে, যেটা সমাজের সাধারণ মানুষের কল্যাণের জন্য তৈরি। এবং আমাদের দেশটা কি, আমাদের দেশে যেই ফিলিংটা, যেই ইমোশনটা সবচেয়ে বেশি অ্যাকিউট অ্যাটলিস্ট ছিল, আজকাল কতটা আছে জানি না, সেটা হচ্ছে ভক্তিভাব। আপনাকে কোনো কিছুকে সমাজে ছড়িয়ে দিতে হলে, সেটাকে অ্যাকসেপ্টেড করাতে হলে, তার মধ্যে ভক্তি যোগটাকে অ্যাড না করলে সেটাকে সহজে অ্যাডপশন হবে না। সো এই একাদশীর দিনটাতে আমরা বিভিন্ন ঠাকুর দেবতা বিষ্ণুর বিভিন্ন অবতারকে পুজো করি। প্রত্যেক মাসে দুবার করে একাদশী আসে। একটা একাদশী হচ্ছে পূর্ণিমার 11th ডে, আরেকটা অমাবস্যার 11th ডে। আমাদের যে বডি সাইকেলটা, সেটাও কিন্তু জানবেন যে এই লুনার সাইকেলের সঙ্গে প্রচন্ড ভাবে কানেক্টেড। তো মুনি ঋষিরা নিশ্চয়ই কিছু একটা জিনিস দেখেছিলেন, যে এই যে আমাদের বডি সাইকেলটা, এই 11th ডে অফ পূর্ণিমা এন্ড 11th ডে অফ অমাবস্যা, এতে সার্টেন কিছু চেঞ্জেস হয়, যেখানে একাদশীটা সবচেয়ে বেশি হেল্পফুল। এছাড়া বিভিন্ন তিথি নক্ষত্র মিলিয়ে নানা রকমের পুজো পার্বণের ব্যাপার রয়েছে আমাদের লোকাচারের মধ্যে, যার মধ্যে এই ফাস্টিংটা ঢুকিয়ে দেওয়া হয়। পুজো যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ ফাস্টিং থাকবে। এর মধ্যে একটা বিশাল হেলথ সায়েন্স লুকিয়ে রয়েছে, যার পেছনে কোনো বিলিয়ন ডলার কামানোর মোটিভও নেই, বা কাউকে কন্ট্রোল করবার মোটিভও নেই, বা কোনো একটা পার্টিকুলার সেকশন অফ দ্য সোসাইটিকে দাবিয়ে রাখবার ব্যাপার নেই। এই জিনিসটা পুরো পারপাসটাই হচ্ছে যে আমরা চট করে রিয়েলাইজ করি না, যে যখন আমাদের চারদিকে প্রচুর প্রাচুর্য রয়েছে, অনেক অ্যাবান্ডেন্স রয়েছে, তখন আমাদের
চারদিকটাকে পরিষ্কার রাখবার মতো আমাদের এই শরীরটাকেও পরিষ্কার রাখতে হবে, যেটা একটা প্রিভেন্টিভ মেজার নেবে, একটা এফেক্টিভ প্রিভেন্টিভ মেজার নেবে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের থেকে আপনাদের বাঁচানোর জন্য। যেরকম ডায়াবেটিস বলুন, ওবেসিটি বলুন, হার্ট ডিজিজ বলুন বা ক্যান্সার বলুন, এইগুলো মোর অর লেস আজকাল সবাই বলে যে কিছুটা লাইফস্টাইল ডিজিজ, কিছুটা হয়তো জেনেটিকও আছে। তো আপনার লাইফস্টাইল এগুলো ইনডিউস করে। আপনার যখন প্রচুর রয়েছে তখন আপনি আপনার শরীরের কথাটা সবচেয়ে আগে ভুলে যান। এটাই হচ্ছে বাস্তব, যে খেতে না পেলে মানুষের একটা প্রবলেম, কিন্তু যখন আমাদের প্রাচুর্য চলে আসে তখন কিন্তু সবচেয়ে আগে আমরা ভুলে যাই যে আমাদের শরীরে একটা মিলিয়ন্স ইয়ার্স এর একটা সফটওয়্যার চলছে এবং এই শরীরটা কিন্তু প্রচন্ড স্মার্ট। এই যে তার মধ্যে যে কোডিং গুলো রয়েছে, এদেরকে আমরা যদি প্রপারলি ট্রিট না করি, এরা কিন্তু আমাকে একটা খুব তাড়াতাড়ি একটা ধ্বংসের পথে নিয়ে যাবে। ধ্বংস মানে হচ্ছে এই শরীর হচ্ছে মন্দির, মানে এইখানেই আমাদের সমস্ত এক্সিস্টেন্সটা ধরে রাখা হয়েছে। সেই মন্দিরটা যদি ভেঙে যায়, মন্দিরটা যদি আর ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই কাজ করবে না। সেই পারপাসে একাদশী বা ইন্টারমিডিয়েট ফাস্টিংটাকে আমাদের সারা বছর বিভিন্ন তিথি নক্ষত্র মিলিয়ে ইনডিউস করা হয়েছে। একাদশী পালন করুন। কেউ কিছু বললে তাকে বলবেন যে আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ বলে আমি একাদশী পালন করছি। তোমরা অন্য দেশের কালচার, অন্য দেশের ফেলে দেওয়া বাতিল করা থিওরি গুলোকে অ্যাডপ্ট করে বেঁচে থাকতে চাইলে তাই করো, কিন্তু ভারতবাসী হিসাবে আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ। বিজ্ঞান আমাদের সোসাইটির, আমাদের রিচুয়ালস, আমাদের লোকপ্রথার মধ্যে ঢুকে রয়েছে। আমি সেইটাকে অবলম্বন করে আমি একাদশী এবং অন্যান্য প্রথাগুলোকে ফলো করি। আবার রিকোয়েস্ট করছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন।